হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করি সবাই ভালো আছে, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এটা ড্রাগন বল কাকুমির সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট আপলোড করা হয়ে গেছে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারেন। অবশ্যই ফার্স্ট পার্ট দেখে সেকেন্ড পার্টে আসবেন। তো আজকের ভিডিওটা কালকের ভিডিওটা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হবে। তো ভিডিও শুরু করা যাক। যেমনটা আমরা আগের এপিসোডে গেছিলাম, গোকু একটা প্ল্যানেটের উপর গিয়ে ল্যান্ড করে, আর ওই প্ল্যানেটটার মধ্যে অনেক বড় একটি গর্ত হয়ে যায়, আর ওই প্ল্যানেটের লোকজনও গোকুকে দেখার জন্য আস্তে আস্তে তার দিকে এগিয়ে যাচ্ছিল। এই গ্রহের বাসিন্দারা কিছুই বুঝতে পারতেছিল না যে এখানে আসলে কি হচ্ছে না হচ্ছে। যেই হোক না কেন, এখানে আসার কারণে তাদের শহরের মধ্যে অনেক বড় একটি গর্ত হয়ে গেছে, যার কারণে তাদের শহর অর্ধেকটাই নষ্ট হয়ে গিয়েছে। আর তারা সবাই এখানে যখন এসে পৌঁছে, তখন তারা ওই গর্তর মধ্যে শুধুমাত্র একটা চেহারা দেখতে পায়, যে চেহারা থেকে অনেক খারাপভাবে রক্ত পড়তেছিল। অন্যদিকে ভিএসকে দেখানো হয় যে অন্য আরেকটি অ্যাটাক প্রিপেয়ার করে ফেলেছে এই গ্রহের দিকে মারার জন্য। তার এতে কোনো আসে যায় না যে এই গ্রহে থাকে বা না থাকে, তার মেন টার্গেট হলো এই ফাইটের মধ্যে তাকে বিজয়ী হতে হবে, সেটা যেভাবে হোক না কেন। এখন বিরেস ওই অ্যাটাকটা এই প্ল্যানেটের দিকে শ্যুট করে দেবে, কিন্তু বিরেসের মেন টার্গেট এই প্ল্যানেট না, মেন টার্গেট হলো গোকু যেটা। আর তখন গোকু বিরেসের অ্যাটাক সেন্স করে ফেলে। এটা সেন্স করতে সে তাড়াতাড়ি করে হোসে চলে আসে, সাথে সাথে সে তার আলট্রা ইনস্ট্যান্টেও চলে যায়। তার পাশে তখন একটা বাচ্চাও ছিল, সে ওই বাচ্চাটাকে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। অন্যদিকে বিরেসও গোকুর এনার্জি সেন্স করে ফেলে, আর সেও বুঝে যায় যে গোকু আবারও দাঁড়িয়ে গিয়েছে তার সাথে ফাইট করার জন্য। তাই গোকু তাড়াতাড়ি করে এই প্লেন থেকে বের হয়ে যায়, আর এই প্ল্যানেটে মুনের দিকে যেতে থাকে। তখনই আমরা বিরেসের অ্যাটাকের সামনে এই গ্রহের চাঁদকে দেখতে পাই, যেটা বিরেসের অ্যাটাকের সামনে একদম বাচ্চা লাগতেছিল। গোকু যখন চাঁদের দিকে যাচ্ছিল, তখন গোকু বলে, লর্ড বিরেস, আপনি একটা প্ল্যানেটকে কেন ধ্বংস করার চেষ্টা করতেছেন? ওই প্ল্যানেটটা ধ্বংস হয়ে গেলে পুরো একটা প্রজাতি নষ্ট হয়ে যেত। তখনই গোকু কিছু একটা মেহসুস করে, তখনই সে তার পায়ের দিকে তাকায়, আর সে দেখতে পায় যে ওই বাচ্চাটা এতটা বেশি ভয় পেয়ে গিয়েছিল যে ওই বাচ্চাটা গোকুর পায়ে জড়িয়ে ধরে রেখেছিল এখনো পর্যন্ত। গোকুর সাথে ওই বাচ্চাটা প্ল্যানেটের বাইরে চলে আসছে। কোনোদিনও বিরেসকে দেখানো হয় যে তার অন্য আরেকটি অ্যাটাক তৈরি করে ফেলেছে, আর সে বলে যে সান গোকু, তুমি তৈরি হয়ে যাও। ততক্ষণে গোকু চাঁদ অব্দি পৌঁছে যায়। গোকু বিরেসের এই অ্যাটাকটা আটকাতে চায়, কারণ এই অ্যাটাকটা যদি কোনোভাবে ওই প্ল্যানেটের দিকে চলে যায় তাহলে পুরো প্রজাতি শেষ হয়ে যাবে। ততক্ষণে গোকু বুঝে যায় যে এই অ্যাটাকটা অনেক বেশি ভয়ঙ্কর, আর গোকু বুঝে যায় যে শুধুমাত্র হাত দিয়ে এই অ্যাটাককে আটকানো সম্ভব না, আর ওই বাচ্চাটাকেও তাকে বাঁচাতে হবে। ততক্ষণে বিরেসের অ্যাটাক এই চাঁদে 100% ল্যান্ডে গিলে ফেলে। তারপরে সিন শিফট হয়, আর আমাদেরকে বিরেসের প্ল্যানেটকে দেখানো হয়, যেখানে উইস এবং অরাকেল ফিশ কথা বলতেছিল। ওখানে উইস বলে যে তারা এখান থেকে ফাইট করার জন্য প্রায় 20 মিনিট আগে এখান থেকে চলে গিয়েছে। এটা শুনে অরাকেল ফিশ বলে যে বিরেসের সামনে আসলে 20 মিনিট পর্যন্ত টিকে থাকা এটা আসলে অবাক করে দেওয়ার মতো বিষয়। তখনই উইস বলে ওঠে যে আমি অনেক খারাপ ফিলিং পাচ্ছি, আমার কি মনে হয় এদের ফাইটের মধ্যে আমারও জয়েন হওয়া উচিত আর তাদের ফাইট থামানো উচিত। আর অন্যদিকে অরাকেল ফিশকে দেখানো হয় যে ঘুমের মধ্যে কি বর্বর করতেছিল। সে বলে ইউনিভার্সেস তাদের সিদ্ধান্তের জন্য তাদের ধ্বংসের কারণ হবে। যদিও উইস এসব কিছুই বুঝতে পারে না যে অরাকেল ফিশ এসব কি বলছে। উইস মনে করে এসব হয়তো এই ফাইটের কথাই বলতেছিল। তারপরে আমাদেরকে পৃথিবীকে দেখানো হয়, যেখানে মিস্টার সেটেন পুকে বলতেছিল যে মনে হয় ভূমিকম্প শেষ হয়ে গেছে, আর পুও বলতেছিল যে আমার অনেক বেশি খিদা লাগছে। অন্যদিকে বিডেল এবং চিচিকে দেখানো হয় যারা বাইরে খাবার তৈরি করতেছিল। পিছনে আমরা গোকুর ঘরকেও দেখতে পাই, যেটা পুরোপুরিভাবে ভেঙে গিয়েছিল, আর আমরা শহরের অবস্থা সেরকম ভালো দেখতে পাই না। আর এই সব কিছু গোকু এবং বিরেসের ফাইটের কারণেই হয়েছে। তখনই চিচি বলে যে গোকু যদি এখন তাড়াতাড়ি বাসায় না চলে আসে তাহলে তার জন্য খুব খারাপ হবে। এটা শুনে বিডেল বলে যে তুমি চিন্তা করো না, গোকু তাড়াতাড়ি চলে আসবে। অন্যদিকে পো এবং মিস্টার সেটেনকে দেখতে পাই যে তারা দুজনেই পোয়েনের সাথে খেলতেছিল। তখনই আমাদেরকে গোয়ান এবং পিকোলোকে দেখানো হয় যারা আকাশের দিকে তাকিয়েছিল, এর মানে তারা দুজনও গোকু এবং বিরেসের ফাইট অবজার্ভ করতেছিল। তখনই পিকোলো বলে যে গোকু যে ফাইটের কথা বলেছিল মনে হয় এটাই সেই ফাইট, কিন্তু গোহান এখনো পর্যন্ত সিরিয়াস স্টেজ নিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তখনই হঠাৎ করে গোহান বলেছে, পিকোলো তুমি ঠিকই বলছো, তুমিও কথা বলেছিলে ট্রেনিং এর ব্যাপারে, আমিও কিছুদিন ধরে ভাবতেছিলাম আমিও পুনরায় ট্রেনিং এ ফিরে আসবো। কখন যে কি হতে পারে তা আমরা কিছুই জানি না। এটা শুনে পিকোলো বলে যে তুমি ঠিকই বলেছো, কিন্তু তোমার পড়াশোনার কি হবে গোহান? এটা শুনে গোহান পিকোলোর দিকে তাকিয়ে থাকে আর একটি থামস আপ স্মাইল দেয়, আর এটা বোঝায় যে সে কোনো না কোনো নিশ্চয়ই ব্যবস্থা করে নেবে। তখনই আমাদেরকে একটি অচেনা প্ল্যানেটের মধ্যে নিয়ে যায়, যে প্ল্যানেটটার গ্র্যাভিটি পৃথিবীর গ্র্যাভিটির চেয়ে 2000 গুণ বেশি, আর এই প্ল্যানেটটার মধ্যে কিছু একটা হচ্ছিল।
আসলে এই প্ল্যানেটের মধ্যে এক ধরনের এনার্জি ছিল, যে এনার্জিটা সব ধরনের মাউন্টেড ভেঙে সামনে দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই আমরা দেখতে পাই যে এটা আর কেউ না, এটা হলো ওয়ান অ্যান্ড অনলি প্রিন্স ভেজিটা। তখনই ভেজিটা এক জায়গায় দাঁড়ায় আর বলে যে আমি অনেক দূর এগিয়ে এসেছি ট্রেনিং এর মধ্যে, আর এর সামনে একা একা ট্রেনিং করা অনেকটাই ওয়েস্টেড। পরে সিম আবার গোকুর এখানে নিয়ে আসে, যেখানে গোকু এখনো পর্যন্ত ওই চাঁদেই ছিল, যদিও ওই চাঁদের কিছুটা অংশে বেঁচে ছিল। আর ওই অ্যাটাকের কারণে গোকুর পিঠ এবং কোমরের ছাল একেবারে পড়ে গিয়েছে, আর এই কারণে গোকুর ইন্টারনাল মাসালও দেখা যাচ্ছিল। তখনই গোকু বলছে, লর্ড ভিরেস, আমি যদি আপনাকে সাহায্য না করতাম তাহলে আপনার অ্যাটাকের কারণে পুরো একটি সিভিলাইজেশনই নষ্ট হয়ে যেত। এটা শুনে ভিরেস কিছুটা হাসে আর বলে যে আমার মনে হয় আমি আমার কাজই করতেছিলাম। তখনই হঠাৎ করে গোকুর চোখ একেবারে কালো হয়ে যায়, আর এর সাথে গোকু ওই বাচ্চাটাকে বলে যে তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এর সাথে গোকু আবারও মাটিতে পড়ে গিয়েছিল, আর গোকু ওই বাচ্চাটাকেও কিছুটা এনার্জি দিয়ে দিয়েছিল। আর তখনই আমরা দেখতে পাই যে গোকু হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছে। এর সাথে ভিরেসও বুঝে যায় যে এই ফাইটটা এখানেই শেষ হয়ে গেছে। তখনই ভিরেস বলে যে আজ পর্যন্ত কোনো মর্টালি আমাকে এই ধরনের ফাইট দিতে পারেনি, এমনকি গডসও না। আর গডসও আমাকে কোনো সময় এত পাওয়ার ইউজ করার জন্য বাধ্য করতে পারিনি, আর তুমি সে প্রথম ছিলে যে আমাকে এতটা পাওয়ার ইউজ করতে বাধ্য করেছো। আর তুমি তখনই আমরা দেখি সেখানে উইসও চলে এসেছে। গোকু অজ্ঞান হয়ে যাওয়ার পরে তার মাথায় অনেক ধরনের ভিশন আসছিল। ভিশনের মধ্যে জি ফাইটার যারা আছে সবাই, তার সাথে গোহান, লর্ড ভিরেস, ভেজিটা, এমনকি ফরচুন টেলার বাবাও ছিল। এসব থেকে গোকু অনেকটা অবাকই হয়। তখনই সে বুঝে যায় সে কোথায় আছে। সে হঠাৎ করে বলে যে আমি কি পানির ভিতরে আছে নাকি, আর এই জায়গাটা এবার কিরকম, আমার অনেক বেশি পিপাসা পেয়েছে। এর সাথে গোকুর কাছে এসব ধরনের মেমোরিজ কেন আসছে সেটা গোকু সহ বাকি কেউই জানে না। এমনও হতে পারে এসব মেমোরিজ ফিউচারে, যেটা ফিউচারে গোকুর সাথে ঘটতে চলেছে। তখনই গোকুর হঠাৎ করে মনে পড়ে যায় যে সে কোথায় ছিল, আর তার সাথে তার চোখ খুলে আর সে সরাসরি তার আল্ট্রা ইনস্ট্যান্ট ফর্মে চলে যায়। আর এই কারণে তার কাছ থেকে অনেক ভয়ঙ্কর ধরনের অরাও বেরোচ্ছিল। এটা থেকে ভিরেস অনেক বেশি শক পেয়ে যায়, কারণ সে এখনো পর্যন্ত ভাবতেছিল যে গোকু হয়তো হেরে গিয়েছে। কিন্তু আমরা সবাই জানি গোকু ততক্ষণ পর্যন্ত না হার মানে না যতক্ষণ না পর্যন্ত সে আসলে না হারে। তখনই গোকু ওই বাচ্চাটাকে নিয়ে আর তার প্ল্যানেট দিয়ে আসে। আর ওই প্ল্যানেট থেকে যখন গোকু আসতেছিল, ভিরেস ভাবে তার সাথে গোকু হয়তো আবারও ফাইট করবে, কিন্তু ভিরেসের দিকে সে পাত্তা দেয় না, উল্টো আরো সে এগিয়ে যেতে থাকে কোনো কিছুর দিকে। তখনই আমরা দেখতে পাই যে গোকু একটি প্ল্যানেটের দিকে গিয়েছে। প্ল্যানেটের ভিতরে কোনো ধরনের কোনো লাইফ এক্সিস্ট করে না। তখনই আমরা দেখতে পাই যে গোকু হয়তো বা এটাকে উঠানোর চেষ্টা করতেছিল। তখনই গোকুর ভিতর থেকে এমন ওরা বেরোচ্ছিল যে এই ওরাগুলো পুরো প্ল্যানেটকেই কভার করে ফেলে। কিন্তু গোকুর ওরা এ অব্দি থামে না, সে ওরা পুরো ইউনিভার্সে আস্তে আস্তে ছড়াতে থাকে। গোকুর আশেপাশে প্রায় 20-30টার মতো হয়তো প্ল্যানেট ছিল, কিন্তু গোকুর ওরা এতটুকু থামে না, পুরো ইউনিভার্সে কভার করে ফেলে গোকুর ওরা। এসব দেখে ভিরেস এবং মিস অনেক বেশি অবাক হয়ে যায়। স্পেশালি ভিরেস অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তার কাছে লাগতেছিল সে অনেক সহজেই এই ফাইটটা জিতে যাবে। আর ভিরেস কখনো ভাবতেও পারেনি যে গোকু হয়তো বা তাকে এত বড় একটি শক্তি দেখিয়ে দেবে। আর তখনই আমরা গোকুকে দেখতে পাই যে যার ওরা ইউনিভার্সের অনেক বড় একটা অংশে গিলে ফেলেছিল, আর এটা একটি ড্রাগনের শেপ নিয়ে নেয়। আর এই ড্রাগনটা আস্তে আস্তে ভিরেসের দিকে এগিয়ে যেতে থাকে। ভিরেসও জানে এটা একমাত্র টেকনিক যেটা গোকু নিজে তৈরি করেছে, আর এটা অনেক বেশি শক্তিশালী। আর এর মানে হলো ভিরেস নিজেও এ পর্যন্ত এই টেকনিক কখনো দেখেনি। আর আমাদের এটা বললেও চলবে না যে ভিরেস একজন গড অফ ডিস্ট্রাকশন। যদিও ভিরেস এই অ্যাটাকের কারণে অনেক বেশি অবাক হয়েছে, কিন্তু সেও অনেক বেশি শক্তিশালী। তখনই আমরা দেখতে পাই যে গোকুর এনার্জির চারদিকে একটি ব্ল্যাক থান্ডার তৈরি হয়ে গেছে। আর তখনই ভিরেসও 1 সেকেন্ডে তার ফর্ম চেঞ্জ করে ফেলে আর সব প্ল্যানেটই ভাঙতে শুরু করে। এর মানে হলো ভিরেস তার ডিস্ট্রাকশন পাওয়ার ইউজ করা শুরু করে দিয়েছে। তার ডিস্ট্রাকশন পাওয়ার অনেক বেশি গোকুর তুলনায়। এসব দেখে গোকু অনেক বেশি শক হয়ে যায়। আর শক হওয়ারই কথা, কারণ ভিরেস এবং গোকুর মধ্যে অনেক বেশি পাওয়ার গ্যাপ আছে। তখনই ভিরেস গোকুর কাছে চলে আসে আর তার কাঁধে হাত রাখে। ভিরেস এখনো পর্যন্ত ডিস্ট্রাকশন পাওয়ার ইউজ করতেছিল, সেই কারণে তার হাত থেকে অনেক ডার্ক অরা বের হচ্ছিল। এর মানে হলো আর কিছুক্ষণ যদি সে গোকুর উপর হাত রাখে, গোকু নিজেও এক্সিস্টেন্ট থেকে গায়েব হয়ে যাবে। তখনই আমরা প্রথমবারের মতো লর্ড ভিরেসের ডিস্ট্রাকশন ফর্ম দেখতে পাই, যেটার মধ্যে তার বুকের মধ্যে কিছু প্যাটার্ন তৈরি হয়ে যায়, যেটা তার ফর্মের সাথে ম্যাচ খায়। আর ভিরেসের পুরো শরীরের মাসালি বেড়ে গিয়েছিল, আর তার পোর্শন থেকে ডার্ক এনার্জিও বের হচ্ছিল। আর ভিরেসও অনেকটাই খুশি ছিল গোকুর পাওয়ার দেখে। সে বলে যে আমি জানি না আমি কখন আল্ট্রা ইগো এবং আল্ট্রা ইনস্ট্যান্ট একসাথে ব্যবহার করেছিলাম। গোকু, তোমার নিজের উপর গর্ব হওয়া উচিত, কারণ তোমার জন্য আমি এই ফর্মটা আবার ইউজ করলাম। কিন্তু গোকু এসব শুনে মোটেও খুশি হয় না, আর তার শুধু একটাই লক্ষ্য যে ভিরেসকে তার হারাতে
হারাতেই হবে। আর তখনই গোকু বীরেশের হাত থেকে হঠাৎ করে গায়েব হয়ে যায়। এটা দেখে বীরেশ বলে যে এসব করে কোনো লাভ হবে না, কারণ তোমার স্পিড আমার তুলনায় অনেক বেশি কম। তখনই গোকু তার কামেহামেহার প্রিপেয়ার করতে থাকে। এটা দেখে আমরা বুঝতে পারি যে এই কামেহামেহাটা ইউনিভার্সাল লেভেলের হবে, যেটা দেখে মনে হচ্ছিল যে গোকুর এটাই লাস্ট অ্যাটাক। আর গোকু এই অ্যাটাকের জন্য এতটা বেশি এনার্জি জমা করে নিয়েছিল যে চারদিকে আলো ছড়িয়ে যায়, যার কারণে গোকুকেও দেখা যাচ্ছিল না। আর এরই সাথে গোকুর পুরো বডি জমতে শুরু করে দেয়। এসব দেখে উইসো মনে মনে ভাবতে থাকে যে আমার মনে হয় না এরা দুজন তাড়াতাড়ি থামতে চলেছে। তখনই আমরা দেখতে পাই যে লর্ড বীরেশ তার ডিস্ট্রাকশন পাওয়ারের সাথে আল্ট্রা ইনস্ট্যান্টের পাওয়ারও মিলিয়ে দিয়েছে। এর মানে হলো বীরেশ নিজেও গোকুকে তার নিজের রাইভাল মনে করে, আর গোকু এখনো পর্যন্ত তার অ্যাটাক প্রিপেয়ার করতেছিল। হে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি সবার কাছে এই ভিডিওটা ভালো লাগছে। যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে একটা করে লাইক এবং একটা করে কমেন্টও করে দেবেন, যাতে আমি এই ধরনের মাঙ্গায় প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।